বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের এমন এক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যা পুরো বিশ্বকেই একটা নতুন সংকটের মুখে ঠেলে দিচ্ছে। তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কী হচ্ছে সেখানে। আমরা চলে এসেছি প্রথম সেকশনে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি, মানে বলা যেতে পারে একটা অঞ্চল এখন বিশৃঙ্খলার একেবারে দ্বারপ্রান্তে। আর এই ঘটনার সূত্রপাত হয়েছে 2026 সালের 1 এপ্রিল। শুরুটা হয় সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে। 1 এপ্রিলের সকালটা শুরুই হয় এক ভয়াবহ শক্তিশালী বিস্ফোরণের শব্দে। শহরটা লিটারালি কেঁপে ওঠে। এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে, ইরানের ছোড়া মিসাইল আটকাতে গিয়েছিল ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম, আর তখনই এই বিশাল বিস্ফোরণটা ঘটে। শুধু তাই নয়, একই সময়ে ইরান কিন্তু বসে নেই। তারা কুয়েট আর বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর উদ্দেশ্যটা বেশ পরিষ্কার, যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে একটা শক্ত বার্তা দেওয়া। এই হামলার ফলে শুধু যে আগুনই লেগেছে তা নয়, বিশ্বজুড়ে তেলের বাজারে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই সংঘাতের আগুন কিন্তু লেবাননও ছড়িয়ে পড়েছে। রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। ওদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আর ইসরায়েলি বাহিনীর মধ্যে রীতিমতো স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে, মানে সংঘাতটা ক্রমশই আরও বড় আকার ধারণ করছে। তো এত সব খবরের পর মাথায় একটাই প্রশ্ন আসে, তাই না, যে মধ্যপ্রাচ্যে আসলে হচ্ছেটা কি? এই যে এত বড় একটা বিশৃঙ্খলা, এটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে আজকের এই ভয়াবহ পরিস্থিতি কিভাবে তৈরি হল। দেখুন, আজকের এই যুদ্ধ কিন্তু একদিনে হয়নি। এর পেছনে কয়েক দশকের ইতিহাস আছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। শুরুটা হয়েছিল সেই 1979 সালে, ইরানি বিপ্লবের পর। তখন থেকে ইরানের সাথে ইসরায়েলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারা একে অপরের শত্রু হয়ে ওঠে। এরপর 1985 থেকে শুরু হয় প্রক্সি যুদ্ধের যুগ, মানে ছায়াযুদ্ধ। ইরান তখন হিজবুল্লার মতো বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়া শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে। আর এই ছায়াযুদ্ধটা প্রকাশ্যে চলে আসে 2024 সালে, যখন দুই দেশ সরাসরি মিসাইল আর ড্রোন হামলা চালায়। আর সবশেষে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর 2026 সালে এসে এটা একটা পুরোদস্তুর যুদ্ধে পরিণত হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট তো বোঝা গেল, কিন্তু এখন এই মুহূর্তে দুই দেশের অবস্থানটা ঠিক কী, চলুন দেখে নেই। কারণ এখন শুধু অস্ত্রের যুদ্ধই চলছে না, কথার যুদ্ধও চলছে পুরোদমে। এই স্লাইডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তথ্যের যুদ্ধ বা ইনফরমেশন ওয়ার কাকে বলে। একদিকে দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যে ইরানের নতুন নেতা নাকি তাদের কাছে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আবার অন্যদিকে ইরান সরাসরি এই দাবি উড়িয়ে দিয়ে বলছে এই খবর মোটেই সত্যি নয়। এখন কার কথা বিশ্বাস করবেন? এই জন্যেই পরিস্থিতিটা আরও জটিল। আর এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিটা দেখুন। তিনি বলছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। ভাবুন একবার, কতটা কঠোর আর আপোষহীন হলে এই ধরনের কথা বলা যায়। এটা আসলে ইরানের ওপর একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা। তার মানে ইরান কিন্তু শুধু মার খাচ্ছে না, তারা বেশ সক্রিয়ভাবে পাল্টা জবাব দিচ্ছে। কুয়েত আর বাহরেনের তেল স্থাপনায় হামলা, ইসরায়েলের ভূখণ্ডে হামলা, এমনকি সংযুক্ত আরব আমিরাত আর কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও তারা পাল্টা আঘাত হেনেছে। এমনকি তারা ন্যাটোর সদস্য বুলগেরিয়াকেও হুঁশিয়ারি দিয়েছে। বোঝাই যাচ্ছে তারা এই সংঘাতের গণ্ডিটাকে অনেক বড় করে ফেলেছে। এই যে আঞ্চলিক যুদ্ধ, এর প্রভাব কিন্তু শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই। এর আঁচ এসে পড়ছে সারা বিশ্বের অর্থনীতিতে, আর এর প্রভাব আমাদের সবার জীবনেই পড়তে পারে। এই চার্টটা দেখলেই আঁতকে উঠতে হয়। যুদ্ধটা শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি, আর এর মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় 50%, আর WTI ক্রুডের দাম বেড়েছে প্রায় 40%। সহজ কথায়, তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে আমাদের যাতায়াত খরচ থেকে শুরু করে প্রায় সবকিছুর দামই হু করে বাড়তে শুরু করবে। আর এই পুরো সংকটের মূলে আছে এই হরমুজ প্রণালী। এটা আসলে কি? এটা হলো পারস্য উপসাগরের মুখে একটা সরু জলপথ। কিন্তু এর গুরুত্ব অতুলনীয়, কারণ বিশ্বের মোট তেল আর প্রাকৃতিক গ্যাসের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগই এই পথ দিয়ে যায়। তো বুঝতেই পারছেন, এই জায়গাটা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্বের অর্থনীতির লাইফলাইনটা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এর প্রভাব কিন্তু শুধু তেলের দামেই আটকে নেই। দেখুন, বড় বড় জাহাজ কোম্পানি যেমন মার্স্ক, তারা ভয় হরমুজ প্রণালী ব্যবহারই করছে না।
সারা বিশ্বের শেয়ার বাজারগুলোতে ধস নেমেছে, বিশেষ করে এশিয়ায়। এমনকি আমেরিকাতেও মুদ্রাস্ফীতি 4% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ের কথা হল সারের জোগান নিয়েও সংকট তৈরি হচ্ছে, যার মানে ভবিষ্যতে খাদ্য সংকটও দেখা দিতে পারে। তো বিশ্ব যখন এরকম একটা ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে, তখন সবার চোখ এখন কূটনৈতিক সমাধানের দিকে। দেখা যাক আলোচনার টেবিলে কোনো সমাধান আসে কিনা। এখন কিন্তু পর্দার আড়ালে ব্যাপক কূটনীতিক দৌড়ঝাঁপ চলছে। প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দেওয়া ডেডলাইনটা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন, যা একটা ভালো দিক। অন্যদিকে তুরস্কের নেতৃত্বে পাকিস্তান, মিশর আর সৌদি আরবকে নিয়ে একটা জরুরি বৈঠক বসেছে। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রায় 1 ঘণ্টা ধরে ফোনে কথা বলেছেন সমাধানের পথ খুঁজতে। মানে সবাই মরিয়া হয়ে এই যুদ্ধটা থামানোর চেষ্টা করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বিশ্ব এখন কোন পথে এগোবে? আলোচনার টেবিলে কি সমাধান আসবে, নাকি এই সংঘাত আরও বড়, আরও ভয়াবহ একটা যুদ্ধের দিকে গড়িয়ে যাবে? এর উত্তরই হয়তো ঠিক করে দেবে আমাদের সবার ভবিষ্যৎ। আজকের আলোচনা এই পর্যন্তই। এই জটিল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের পরবর্তী বিশ্লেষণগুলো দেখতে চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।